উত্তরের জনপদে লুকিয়ে থাকা মায়া, মমতা আর সৌন্দর্যে ভরপুর অন্যরকম এক গ্রামের গল্প থাকছে আজকের ভিডিওতে। গাইবান্ধা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার পলাশীঘাট থেকে দেখা যায় গ্রামটি। নাম তার রসুলপুর। নৌকা থেকে নামার পরই স্বাগত জানায় হলুদের সাম্রাজ্য। হলুদ সরিষা ক্ষেত অনেকের চোখে কিছুটা প্রশান্তির হলেও এখানে খেটে খাওয়া মানুষদের কাছে বিলাসিতার কিছু নয়। ধান কাটতে পারো? শিশু, কিশোর, বৃদ্ধ, নানা বয়সী মানুষ দ্রুত গাঞ্জিয়া ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। রসুলপুর চর জুড়ে ব্রহ্মপুত্র নদের ভাজে ভাজে এমন গাঞ্জিয়া ধান কাটার দৃশ্য চোখে পড়ে এখন। কাকা কেমন আছেন? ভালো। কি ধান এটা? গাঞ্জিয়া। গাঞ্জিয়া। কেমন হলো এবার গাঞ্জিয়ার আবাদ? আলহামদুলিল্লাহ। গতবারের চেয়ে ভালো না খারাপ? ভালো। বন্যা? বন্যা তো হয়েছে মোটামুটি লাস্ট টাইমে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? এই যে গাঞ্জিয়া ধান খাই গেছে কারোবার নিজ দিয়ে। এই গাঞ্জিয়া ধানের চাহিদা কেমন? ভালো চাহিদা। যেমন মোটা ধান যদি যায় 1200, এটা যাবে 1500। আচ্ছা, কেন? কারণ কি? এলে মনে করেন যে চিকন ধান, ভাত খেতে সুস্বাদ। আচ্ছা, এই কারণ। এইটা মনে হয় বাইরেও যায় না এই চাল? বাইরেও যায়, তাই যেদিক নিয়ে যাবে সেদিক যাবে। যেমন কোন কোন জায়গায় যায়? সব জায়গায় যায়। ঢাকা? সব জায়গায়। মনে হয় আপনারা চাহিদা অনুযায়ী দিতে পারেন না ওইভাবে? না, তাই না? এ ধান চাহিদা অনুযায়ী কেউ দিতে পারবে না। বাজারে চাল কত করে যায় এখানে? এই যে ওটা যদি 60 টাকা যায় আর 70 টাকা দেবে। ফলন মনে হয় একটু কম হয় না? এটা যদি ভালো ধান সমঝে তাহলে মনে করেন বিঘে 15 মন 16 মন এইরকম। আচ্ছা, এটা কোন মাসত করেন, কোন মাসত কাটেন? এই ধান ভাদ্র মাসে, শ্রাবণ মাসে বিছুন ফেলাছি। ভাদ্র মাসে, আশ্বিন মাসে এই ধানগুলো গাড়া হয়। আশ্বিন মাসের 15 তারিখে। আশ্বিন মাস পড়লেই গাড়া হয় যেখানে জমি হোক। আর এখন কাটতেছি। ধান কাটার এই মৌসুমে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এক মুহূর্ত বিরাম নেই বাড়ির গৃহিণীদের। ধান কাটার পর জমিতে শুকানোর পাশাপাশি সেখানে পাতান ছাড়ানোর কাজে ব্যস্ত গৃহিণীরা। মানুষের জমি না, আপনাদের এগুলো সব ভাঙ্গা গেছিল না? হ্যাঁ, এখানে আমার বাড়ি ছিল, আমার বাবার বাড়ি ছিল, বাবারা আমার ছাদিলে ছাড়ি গেছে। ভাবি এই যে চরের যে আবাদ ফসল আপনারা ফলান, এই কষ্টটা কেমন বলেন? কষ্ট ভাইয়া, অনেকে কষ্ট। যেমন কেমন মানে না, আলেম নদীর নৌকে পার হয়ে আলেম, আসে ও কাজ করো কি কাপ দাপ করে লৌকে যাও, ফির লৌকে পাইলাম না, ফির ওখানে ঘুরি আসার নাকি, হয়তো কষ্ট করে থাকার নাকি, ডেরা তুলে হয়তো একবারই থাকার নাকি, হয়তো আবাদ হয়তো একজনে ক্ষতি করলো তার জন্য থাকার নাকি, হয়তো ভুট্টার পাতা ছিঁড়ি নিয়ে গেল, ভুট্টাও ছিঁড়ি নিয়ে গেল, কষ্ট করে আবাদ করে যদি মানুষের ছিঁড়ি নিয়ে যায় তার জন্য থাকার নাকি না। এখন শরীরের দিক দেখি তো লাভ নেই, আবাদের দিক দেখি থাকার নাকি, কষ্ট করে আবাদ করার নাকি। এবার ধানের ফসল কেমন হলো? এবারকার ধানের ফসল আমাদের 2 বিঘা জমি খায়া গেছি। আবার যেটা করছিলেন 2 বিঘা জমি খায়া গেছি, ফির এখানেও মাছ খাসি, পোড়া গেছি, বালু পানি দিয়েও পুরিয়াটা আবাদ হয়নি। মানে 28 পাচ্ছি, ওখানে 28 ভালোই পাচ্ছি, 50 মনের নাকা। এখানে ধান কম পাচ্ছি, 10 মন ধান পাচ্ছি। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি?
কাজের ব্যস্ততার ফাঁকে এভাবেই ফসলের ক্ষেতের মাঠে খাওয়া দাওয়ার কাজটাও সেরে নেয় এখানকার কৃষকরা। দুপুর কিংবা রাতের খাবার শুধু নয়, এই ফসলের ক্ষেতে ধান কাটা মারাইয়ের এই সময়টা এখানে ডেরা তুলে রাত্রি যাপন করেন তারা। চরের মধ্যে তাঁবু রেখে থাকা লাগে কেন বলেন তো? এখানে থাকা লাগে কেন, একবারও তো আমরা যাইতে পারিনি। যেটুকু এখন মনে করো ধান পাইছি, এই ধানটুকু রাখছি, এখন একবারে আমরা চলে যাব। আবার যখন আবার যে কোনো একটা ফসল আসবে তখন আবার ওই একরকম আমরা এক্সট্রা করে ইয়ে করি, একদিনে আমরা পার করব। আগে ভাগে যারা ভুট্টার বীজ রোপণ করেছিলেন রসুলপুর চরে, সেই কৃষকরা এখন বেশ ব্যস্ত হয়ে পড়েছে, কারণ তাদের ভুট্টার গাছ বড় হতে শুরু করেছে। সেজন্যই গাছের পরিচর্যায় ব্যস্ত তারা। কেউ নিড়ানি দিচ্ছেন, আবার কেউ সার প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছেন এখন। যাদের জমিতে এতদিন অন্য কোনো ফসল ছিল, তারা একটু দেরিতেই ভুট্টা রোপণ করছেন। রসুলপুর চরে চোখে পড়ল ভুট্টা রোপণের এমন দৃশ্য। চরাঞ্চলের নারীরা অবশ্য ভুট্টার রোপণ থেকে শুরু করে পরিচর্যা, মাড়াই, ঘরে তোলা পর্যন্ত প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম বালুচর রসুলপুর। সেই রসুলপুরে এসে দেখা গেল ঘোড়ার গাড়ি, আর এই ঘোড়ার গাড়ি চালাচ্ছেন হারুন ভাই। তিনি মূলত ঘোড়সওয়ার। আসলে ঘোড়ার গাড়ি কেন চরে ঘোড়ার গাড়ি কেন ব্যবহার করা হয়? বালুচরের জন্য আমাদের চরের মধ্যে ঘোড়া গাড়ি ব্যবহার করি। মানে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলে না? বাস ট্রাক? না, বাস ট্রাক চলে না কেন? রাস্তাঘাট তো নাই। এই ঘোড়ার গাড়ি দিয়ে কি কি করেন? ঘোড়া গাড়ি দিয়ে মানুষ মালপত্র সারের বস্তা। আচ্ছা আচ্ছা। এই যে যখন নদীতে পানি থাকে না, চর জেগে ওঠে, তখনই ঘোড়ার গাড়ি ব্যবহার করেন। কি কি মাল নিয়ে যান বললেন? সার আছে, দুধের বীজ আছে, কামাই রোজগার কেমন হয়? হয় 500-500 টাকা দিয়ে দিনে 500। আর ঘোড়ার খরচ? ঘোড়া খরচ তো 200 যায়। ঘোড়াকে কি কি খাওয়ান? গুড়িয়ে ভুসি, ভাত, আচ্ছা, বুট এই খায়। মানুষ যায় না ঘোড়ার গাড়িতে? যায়। মানুষের খরচ কত নেন? মানুষের খরচ জায়গা দূরে তুলতে গিয়ে। আচ্ছা, কত টাকা কত পর্যন্ত নেন? সামনে হয় রেট কম, দূরে রেট বেশি। আচ্ছা, অত কোনো আর মাল পরিবহনের ক্ষেত্রে সারের বস্তা কত করে নেন? 50 টাকা পিস। এক পিস 50 টাকা। তা তো অনেক টাকা। এক গাড়িতে কয়টা সারের বস্তা? 8টা আছে, 6টা আছে। 8টা, তাহলে 400 টাকা একবার নিয়ে আসলে। তা তো দিনে তো 2-3 হাজার টাকা হয়ে যায়। না, অত তো সারাই না। আচ্ছা, 1 টিম মেলে 2 টিম মেলে দিন শেষ। আচ্ছা আচ্ছা। 7 কেজি মাসে না নেয়, গাড়িতে দেখানো হয়। যখন বন্যা হয় চরের মধ্যে, তখন আপনারা কি করেন? তখন তো ঘোড়ার গাড়ি চলে না। না, ওগুলো আর বুঝতে না। বন্যার সময় কি করেন? বুঝতে কি ভাই? বাড়িতে বসে থাকেন। আপনাদের ইনকাম শুধু এই সময়টায়? এরকম কতগুলো ঘোড়ার গাড়ি আছে? আছে 50-60টা। এই চরেই 60টা? এই তো দুর্গম চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবন। এভাবেই জীবিকা নির্বাহ করেন তারা। হাঁস, মুরগি, গরু, ছাগল, ঘোড়া সহ বিভিন্ন গবাদি পশু আর মানুষ বসবাস করেন একসাথে। ছোট্ট ছোট্ট চর, দ্বীপ চরে
ছনের বেড়া, টিনের ছাউনিতে জীবন কাটে এই মানুষগুলো। সহজ সরল নিরহংকার মানুষগুলো অনেক বেশি পরিশ্রমী। তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গতর খাটেন, রোজগারও করেন বেশ ভালো। কিন্তু তাদের সামনে বড় বাধা বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। এক একটি দুর্যোগ যেন এক একটি পাহাড় হয়ে সামনে দাঁড়ায় তাদের। কেননা বন্যা যখন আসে তখন সারা বছরের সমস্ত আয় রোজগার ধুয়ে মুছে নিয়ে যায়। আবার যখন ভাঙন শুরু হয় তখন ঘুমের ঘরে থাকতে খাট, পালং, হুইল চেয়ার, থালা বাসন সমস্ত কিছু নদী গর্ভে চলে যায়। এভাবেই দুর্যোগ দুর্বিপাকের সাথে লড়াই করে জীবন চলে চরের এই গতরখাটা মানুষগুলোর। তবে সঠিক কোনো পরিকল্পনা কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা গেলে এই চরগুলো তো হতে পারে অমূল্য সম্পদ।